ইতিহাসের যে ধারাবাহিক পর্বগুলি শুরু করেছিলাম, এটি তারই একটি পরবর্তী এবং গুরুত্বপূর্ণ পর্ব। এবং তার থেকে বড় ব্যাপার, আজকে আমরা সুলতানি যুগের শেষ পর্ব অর্থাৎ লোদি বংশ নিয়ে আলোচনা করব। আমরা দেখে নেব যে এই লোদি বংশ থেকে বিগত বছরে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করা হয়েছিল এবং সেই প্রশ্নগুলি আগামী দিনের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় যে লোদি বংশ থেকে কোনো প্রশ্ন এলে এখান থেকেই সেগুলো থাকবে। ঠিক আছে, তো চলো আমরা প্রশ্ন উত্তরগুলোকে ভালোভাবে দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহলুল লোদি, অপশান সি। পরবর্তী প্রশ্ন, লোদি বংশ কত সাল থেকে কত সাল পর্যন্ত দিল্লির সিংহাসনে রাজত্ব করেছিল? তো লোদি বংশ 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সিংহাসনে রাজত্ব করেছিল। পরবর্তী প্রশ্ন, দিল্লির সিংহাসনে প্রথম আফগান রাজবংশ কোনটি ছিল? দিল্লির সিংহাসনে প্রথম আফগান রাজবংশ ছিল লোদি বংশ, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন যার কাছ থেকে বহলুল লোদি দিল্লির ক্ষমতা দখল করেন? তো সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন বলো? তো সৈয়দ বংশের শেষ সুলতান ছিলেন আলাউদ্দিন আলম শাহ। পরবর্তী প্রশ্ন, বহলুল লোদি দিল্লির সিংহাসনে বসার সময় কোন উপাধি ধারণ করেছিলেন? তো বহলুল লোদি দিল্লির সিংহাসনে বসার সময় গাজী উপাধি ধারণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বহলুল লোদির রাজত্বকালে দিল্লির সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রাজ্য কোনটি ছিল? তো সবথেকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রাজ্য ছিল জৌনপুর। পরবর্তী প্রশ্ন, স্বাধীন জৌনপুর রাজ্যটিকে কে পুনরায় দিল্লি সুলতানির অন্তর্ভুক্ত করেছিল? তো বহলুল লোদি এই জৌনপুর রাজ্যটিকে পুনরায় দিল্লি সুলতানির অন্তর্ভুক্ত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বহলুলি নামক তাম্র মুদ্রার প্রচলন কে করেছিলেন যা আকবরের সময় পর্যন্ত বিনিময়ের মাধ্যম ছিল? তো এটা স্বয়ং বহলুল লোদি করেছিল। নামটা কী ছিল তাম্র মুদ্রাটার? বহলুলি। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, বহলুল লোদি তার দরবারের আফগান সর্দার বা আমিরদের সম্মানার্থে কি বলে সম্বোধন করতেন? তো তিনি মকসাদ ই আলী এই বলে সম্বোধন করতেন। ঠিক আছে, তার দরবারের আফগান সর্দারদের তিনি মকসাদ ই আলী এই নামে সম্বোধন করতেন। পরবর্তী প্রশ্ন, বহলুল লোদির মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন? বহলুল লোদির মৃত্যুর পর নিজাম খাঁ বা সিকান্দার লোদি দিল্লির সিংহাসনে বসেন। তো এই সিকান্দার লোদির অপর নাম আমরা জানতে পারলাম নিজাম খাঁ। পরবর্তী প্রশ্ন, সিকান্দার লোদির আসল নাম কি ছিল? সিকান্দার লোদির আসল নাম ছিল নিজাম খাঁ। পরবর্তী প্রশ্ন, লোদি বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান কাকে বলা হয়? লোদি বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান হলেন সিকান্দার লোদি। বর্তমান আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কোন সুলতান করেছিলেন? বর্তমান যে আগ্রা শহর সেটি প্রতিষ্ঠা করেছিলেন সিকান্দার লোদি। পরবর্তী প্রশ্ন, আগ্রা শহরটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? আগ্রা শহরটি 1504 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সিকান্দার লোদি কত সালে দিল্লি থেকে আগ্রায় রাজধানী স্থানান্তরিত করেন? 1506 খ্রিস্টাব্দে তিনি দিল্লি থেকে আগ্রায় রাজধানী স্থানান্তরিত করেন। পরবর্তী প্রশ্ন, কৃষিকাজ ও জমি পরিমাপের জন্য গজ ই সিকান্দার নামক পরিমাপের পদ্ধতি কে প্রবর্তন করেন? গজ ই সিকান্দার নামক পরিমাপের পদ্ধতি আবিষ্কার করেছিলেন সিকান্দার লোদি। ঠিক আছে, গজ ই সিকান্দার পরিমাপের স্কেলটি কত ইঞ্চির ছিল? মানে ওটা কতটা লেন্থটা কতটা ছিল? তো এটা প্রায় 39 ইঞ্চ লেন্থ ছিল। ঠিক আছে। কোন সুলতানের আদেশে সংস্কৃত আয়ুর্বেদ শাস্ত্র ফরাসি ভাষায় অনুদিত হয়েছিল? তো সিকান্দার লোদির আদেশে সংস্কৃত আয়ুর্বেদ শাস্ত্র
ফরাসি ভাষায় অনুদিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, আয়ুর্বেদ শাস্ত্রের ফরাসি অনুবাদের নাম কি রাখা হয়েছিল? আয়ুর্বেদ শাস্ত্র যখন ফরাসি ভাষায় অনুবাদ হলো তখন তার নাম রাখা হয়েছিল তিব ই সিকান্দারি। তিব ই সিকান্দারি। সিকান্দার লোদি কোন ছদ্মনামে ফরাসি ভাষায় কবিতা লিখতেন? তো তিনি গুলরুখি এই ছদ্মনামে তিনি কবিতা লিখতেন। গুলরুখি ছদ্মনামে। কি নাম? গুলরুখি। এই ছদ্মনামে সিকান্দার লোদি তিনি কবিতা লিখতেন। কুতুব মিনারের সংস্কার কার্য কোন লোদি সুলতান করেছিলেন? মানে কুতুব মিনার তো অনেক পুরনো, তো সেটাকে সংস্কার করেছিলেন সিকান্দার লোদি। ঠিক আছে, মানে একটু নতুন করেছিলেন একটু। দিল্লির বিখ্যাত মঠ কি মসজিদ কার রাজত্বকালে নির্মিত হয়? তো মত কি মসজিদ কে নির্মাণ করেছিলেন? সিকান্দার লোদি নির্মাণ করেছিলেন তার উজির মিয়া ভইয়া দ্বারা। ঠিক আছে, তাহলে তার উজিরের নাম কি ছিল? মিয়া ভইয়া। তার দ্বারা কি করেছিলেন? মত কি মসজিদ তিনি স্থাপনা করেছিলেন। তারপর কোন সুলতান নগরকোটের জ্বালামুখী হিন্দু মন্দিরের মূর্তি ভেঙে কসাইদের মাংস মাপার বাটখারা হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন? মানে যে নগরকোট জ্বালামুখী বলে যে হিন্দু মন্দির ছিল, সেখানে যে মূর্তি ছিল সেই মূর্তিটাকে ভাঙা হয়েছিল। সে ভাঙার পর যে পাথরগুলো হয়েছিল সেই পাথরগুলোকে বাটখারা হিসেবে ব্যবহার করতো। কোথায়? কসাইদের যে মাংসখানা সেই মাংস মাপার জন্য যে কসাইদেরকে বলা হয়েছিল যে তোমরা এই বাটখারাগুলোকে ব্যবহার করবে। তো এটা কে করেছিল? এটা সিকান্দার লোদি করেছিল। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান মুসলিম মহিলাদের পীর ও সন্তদের বাজারে যাওয়ার নিষিদ্ধ করেছিলেন? তো সিকান্দার লোদি মুসলিম মহিলাদের ও পীর সন্তদের বাজারে যাওয়া নিষিদ্ধ করেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, বিখ্যাত ভক্তি আন্দোলনের সন্ত কবির দাস কোন সুলতানের সমসাময়িক ছিলেন? বিখ্যাত ভক্তি আন্দোলনের সন্ত কবির দাস কোন সুলতানের সমসাময়িক ছিলেন? তিনি ছিলেন সিকান্দার লোদির সমসাময়িক। পরবর্তী বলেছে লজ্জত ই সিকান্দার শাহী নামক গ্রন্থটি কোন বিষয়ের উপর রচিত? তো এটি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উপর রচিত। পরবর্তী প্রশ্ন, বাংলার কোন হুসেন শাহী সুলতানের সাথে সিকান্দার লোদি আক্রমণ চুক্তি স্বাক্ষর করেছিলেন? তো বাংলার আলাউদ্দিন হুসেন শাহের সাথে তিনি একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন। ঠিক আছে, কীরকম চুক্তি? না আক্রমণ চুক্তি। ঠিক আছে, অনাক্রমণ চুক্তি, আক্রমণ নয়, অনাক্রমণ চুক্তি। অনাক্রমণ যে আমি তোমাকে পরিবর্তে এটা দেব, তুমি তার পরিবর্তে আমাকে আক্রমণ করবে না, এরকম একটা অনাক্রমণ চুক্তি করেছিল। কার সাথে করেছিল? আলাউদ্দিন হুসেন শাহের সাথে করেছিল। পরবর্তী প্রশ্ন, সিকান্দার লোদির মৃত্যু কত সালে হয়? সিকান্দার লোদির মৃত্যু হয়েছিল 1517 খ্রিস্টাব্দে। সিকান্দার লোদি সমাধিসৌধ কোথায় অবস্থিত? সিকান্দার লোদির সমাধিসৌধ দিল্লি লোদি গার্ডেনে অবস্থিত। তোমাদের এখানে বলে দিই, এই কবিরকে হত্যা করার চেষ্টা করেছিল এই সিকান্দার লোদি। ঠিক আছে, অনেকবার। যে ভক্তি আন্দোলনের যে সন্ত কবিরকে অনেকবার সে হত্যা করার চেষ্টা করেছিল। দেখো পরবর্তী প্রশ্ন, সিকান্দার লোদির পর দিল্লির সিংহাসনে কে বসেন? সিকান্দার লোদির পর বসেছিলেন ইব্রাহিম লোদি। ঠিক আছে, লোদি বংশের শেষ সুলতানকে? লোদি বংশের শেষ সুলতানও এই ইব্রাহিম লোদি। ঠিক আছে, দিল্লির সুলতানি সাম্রাজ্যের সর্বশেষ শাসককে? সুলতানি বংশেরও দেখো লোদি বংশ হচ্ছে লোদি বংশ হচ্ছে শেষ বংশ, এবং সেই শেষ বংশের শেষ সুলতান হচ্ছে ইব্রাহিম লোদি। তাহলে পরে বলা যেতে পারে গোটা সুলতানি বংশের শেষ সুলতান কে ছিল? তো শেষ সুলতান ছিল ইব্রাহিম লোদি। ঠিক আছে, ইব্রাহিম লোদি। খতলির ব্যাটল অফ খাতলি কত সালে সংঘটিত হয়েছিল? ব্যাটল অফ খাতলি বা খাতলির যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? 1517 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, খতলির যুদ্ধে ইব্রাহিম লোদি কার কাছে পরাজিত হয়েছিল? তো ইব্রাহিম লোদি মেবারের রানা সঙ্গ
সংগ্রাম সিংহ যাকে বলা হয়, তার কাছে তিনি পরাজিত হয়েছিলেন। ঠিক আছে, মেবারের রানা সঙ্গ সংগ্রাম সিংহের কাছ থেকে তিনি পরাজিত হয়েছিলেন। ইব্রাহিম লোদির রাজত্বকালে পাঞ্জাবের স্বাধীনচেতা শাসনকর্তা কে ছিলেন? পাঞ্জাবের স্বাধীনচেতা শাসনকর্তা ছিলেন দৌলত খাঁ লোদি। ঠিক আছে। জাহিরউদ্দিন মোহাম্মদ বাবরকে ভারত আক্রমণের জন্য কে আমন্ত্রণ জানিয়েছিলেন? তো এই বাবরকে আমন্ত্রণ করেছিলেন যে আপনি আসুন, দিল্লিতে আক্রমণ করুন এবং ইব্রাহিম লোদির অত্যাচারের হাত থেকে আমাদেরকে মুক্তি দিন। এই আমন্ত্রণটা জানিয়েছিল দৌলত খাঁ লোদি এবং তার সাথে আলম খাঁ লোদি, এই দুজনেরই নাম মনে রাখবে। ঠিক আছে। এবং ওরা ভেবেছিল যে যেহেতু ওই গজনি বা এই সমস্ত আফগানিস্তানের থেকে যে রুলাররা আসতো, তারা আক্রমণ করতো, তারা জিনিসপত্র লুটপাট করতো এবং তারা নিজেদের দেশে ফিরে যেত। কিন্তু এমনটা বাবরের ক্ষেত্রে হয়নি। বাবর সেখান থেকে এলো, কিন্তু সে সেখানেই থেকে যায়, অর্থাৎ দিল্লিতেই সে রাজত্ব করতে শুরু করে দেয় এবং মুঘল বংশের প্রতিষ্ঠা করে। পরে আমরা জানতে পারবো সেসব কথা। পরবর্তী প্রশ্ন, আলম খান লোদি সম্পর্কে ইব্রাহিম লোদির কে হতেন? তো ইব্রাহিম লোদির কাকা হতেন এই আলম খাঁ লোদি। ঠিক আছে। তো কাকাই ভাইপোর আক্রমণের জন্য বাবরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল 1526 খ্রিস্টাব্দে 21শে এপ্রিল। 1526 খ্রিস্টাব্দে 21শে এপ্রিল। ঠিক আছে, ডেটটাকে মনে রেখো। পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধে কে জয়লাভ করেছিল? পানিপথের প্রথম যুদ্ধে বাবর জয়লাভ করেছিল। ভারতের ইতিহাসে প্রথম কোন সুলতান যুদ্ধক্ষেত্রে সরাসরি যুদ্ধরত অবস্থায় নিহত হন? তো এই ইব্রাহিম লোদি হচ্ছে সেই প্রথম সুলতান যিনি যুদ্ধক্ষেত্রে যুদ্ধরত অবস্থায় তিনি মারা যান। ঠিক আছে, নিহত হন তিনি। হ্যাঁ, তো এরকমটা এর আগে কখনো হয়নি। তো প্রথম সুলতান ছিলেন ইনি, যিনি যুদ্ধক্ষেত্রে যুদ্ধরত অবস্থায় তিনি নিহত হন। পানিপথের প্রথম যুদ্ধে বাবর কোন বিশেষ রণকৌশল ব্যবহার করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তুলঘামা বা রুমি কৌশল ব্যবহার করেছিলেন। দুটো নামই মনে রেখো, তুলঘামাও বলা যায় আবার রুমি কৌশলও বলা যায়। বোমা বারুদ এসব ব্যবহার করতেন তিনি, যেগুলো তখন সুলতানেরা তখনও সেই জিনিস শিখে নিত। পানিপথের প্রথম যুদ্ধে বাবর গোলন্দাজ বাহিনী প্রধান কে ছিলেন? গোলন্দাজ যে বাহিনী ছিল, সেই গোলন্দাজ বাহিনী বোমা বারুদ ছুটত যে তো সেই বাহিনীর প্রধান ছিলেন ওস্তাদ আলী মুস্তাফা। ওস্তাদ আলী ও মুস্তাফা। ঠিক আছে। পানিপথের প্রথম যুদ্ধের মধ্যে দিয়ে ভারতের কোন সাম্রাজ্যের পতন ঘটে? পানিপথের প্রথম যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের যে সুলতানি বংশ, সেই সুলতানি বংশের সাম্রাজ্যের পতন ঘটল, লোদি বংশের পতন ঘটল এবং আমাদের মুঘল সাম্রাজ্যের উত্থান হলো। ঠিক আছে, তো অপশন সি হবে, দিল্লিতে সুলতানি সাম্রাজ্যের পতন ঘটল। পরবর্তী প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধের পর ভারতে কোন নতুন সাম্রাজ্যের সূচনা হয়? তো পানিপথের প্রথম যুদ্ধের পর ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। পরবর্তী প্রশ্ন, গোয়ালিয়রের কোন রাজপুত রাজা পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির পক্ষে যুদ্ধ করে নিহত হয়েছিলেন? তো গোয়ালিয়রের কোন রাজার কথা বলা হচ্ছে এখানে? বিক্রমজিৎ, রাজা বিক্রমজিতের কথা এখানে বলা হচ্ছে। লোদি বংশের সুলতানদের শাসনকালে সরকারি ভাষা কী ছিল? তো লোদি বংশের সুলতানদের সরকারি ভাষা ছিল ফার্সি ভাষা। লোদি বংশের রাজারা জাতিগতভাবে কী ছিলেন? তো তারা আফগান ছিলেন, আমরা দেখেছি প্রথম আফগান বংশ। ঠিক আছে। দিল্লির লোদি গার্ডেন, যেখানে সিকান্দার লোদি সহ অন্যান্যদের সমাধিসৌধ রয়েছে, সেটি কে নির্মাণ করেছিলেন? এই লোদি গার্ডেনটা কে নির্মাণ করেছিলেন? তো এটি নির্মাণ করেছিলেন ব্রিটিশরা। ঠিক আছে, লেডি উইলিংটন পার্ক নামে এটি পরিচিত ছিল। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন আমাদের, দিল্লি সুলতানির 5টি রাজবংশের মধ্যে শাসনকালের বিচারে লোদি বংশের অবস্থান কত নম্বরে ছিল? তো সব শেষ ছিল এবং এটাই ছিল শেষ আমাদের বংশ, সুলতানি বংশের শেষ বংশ লোদি বংশ, এবং এখানেই আমাদের
সুলতানি যুগ শেষ হলো, সুলতানি আমল শেষ হলো, সুলতানি পিরিয়ড শেষ হলো। এরপর থেকে আমরা শুরু করব মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্যটাকে আমরা খুব ভালো করে পড়ব। এই মুঘল সাম্রাজ্য শেষ হওয়ার পরই শুরু হয়ে যাবে আমাদের আধুনিক ভারত। তো আমরা দেখতে দেখতে আমরা মধ্য ভারতের প্রায় অর্ধেক শেষ করে ফেলেছি এবং আর কিছুটা বাকি আছে, তারপরই শুরু হয়ে যাবে আধুনিক ভারত এবং এইভাবেই আমরা কিন্তু ইতিহাসটিকে সম্পূর্ণরূপে কবজা করে নেব কিছুদিনের মধ্যেই। তো তোমরা এই ভিডিওগুলোকে ভালো করে দেখো, পড়ো এবং আমি নিশ্চিত যে এই কোশ্চেনগুলো তোমাদের আগামী দিনের পরীক্ষাতে খুব হেল্প করবে এবং এখান থেকেই তোমরা অনেক কমন পাবে। ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।